আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। এই বাক্সটা খালের জল থেকে মালা কুড়িয়ে পেয়েছে। বল, তোরা আমার কাছে কি চাস? এই বাঁশের বাড়িটা কিন্তু আমার, এ বাড়ির মালিক আমি। হ্যাঁ বাবা, চারিদিকে কেমন মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে দেখো। এই বৃষ্টির দিনে আমাদের সেই পুরনো বাড়িটার কথা খুব মনে পড়ছে। মারে, আমাদের ওই পুরনো ঘরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার উপর ওটা ছিল একদম নিচু জায়গায়, তাই বন্যায় ডুবে যাওয়ার বড় ভয় ছিল। ভালোই করেছো। আর খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। হ্যাঁ রে মা, বন্যার হাত থেকে বাঁচতেই তো কষ্ট করে এই খালের ওপরে নড়বড়ে বাঁশের বাড়িটা বানালাম। অন্তত এবার বানের জলে আমাদের ঘরটা ডুবে যাবে না। বাপ বেটির কথা শেষ হলে ঘরে চলে আসো, আর মাছ ধরতে হবে না। এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বে যে। হ্যাঁ আসছি। এই নাও, মাছগুলো কেটে ভালো করে ঝোল রাঁধো তো, রাতে জমিয়ে খাবো। বাহ, খাল থেকে কত সুন্দর সুন্দর মাছ পেয়েছো বাবা। বাঁশের ঘরে মাছের ঝোল বেশ জমবে কিন্তু। দেখেছো মিনু, তোমার ওই বোকা দাদা খালের উপর কেমন বাঁশের মাচা করে ঘর বানিয়েছে। সারা গায়ের মানুষ ওর এই পাগলামি দেখে হাসাহাসি করছে। ঠিক বলেছ গো, একেবারে আস্ত একটা বোকা ওটা। খালের ওপর নাকি আবার ঘর হয়? একটা বড় ঝড় আসলেই কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে। যত যাই বলো মিনু, মাঝে মাঝে ভাবি ঠিক কাজই করেছে। ওদের ভিটেতে জল উঠেছে, আমাদের ভিটেতে উঠলো বলে। তোমার কথাবার্তা কিচ্ছু বুঝি না। তার পক্ষে কথা বলো না তার বদনাম করো, বোঝা বড় দায়। ওরে বেটা থাম, কখন ধরে ডাকাডাকি করছিস, কানটা একদম ছানা বড়া করে ফেললি। ওরে আর বকে কি হবে? আমার মনে হয় গায়ে কোনো বিপদ হতে চলেছে রে হরি। আপনারাও না ওসব আগেকার মানুষ বলতো, এখন এসব কেউ বিশ্বাস করে না কাকা। সত্যি হতো বলেই মানুষ বলতো, আমার কথা মিলিয়ে নিস। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন বিকেলবেলা আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির কারণে খালের জল গ্রামে আসতে শুরু করে। আশেপাশের অনেকেরই ঘরে জল উঠে যায়। ওরে বাবা রে, এ কি কাণ্ড! এই ঝড় বৃষ্টিতে চারিদিকে এমন বন্যা শুরু হয়ে গেল যে আমাদের ঘরের ভেতর জল ঢুকতে শুরু করেছে। ও মা, তাই তো গো, জলের তোড়ে আমাদের বিছানাপত্র সব ভিজে যাচ্ছে। এখন আমাদের কি হবে গো? কানাইদা আসলে দূরদর্শী লোক, ও মনে মনে কাজটা কিন্তু ভালোই করেছিল। খালের ওপর উঁচুতে ঘর বানানোর কারণে ওরা এখন বেশ আরামেই আছে। হ্যাঁ গো, আর আমাদের দেখো, ঘরের ভেতরে জল তৈ তৈ করছে। এখন এই ভয়াবহ বন্যায় আমরা কোথায় যাব? কি উপায়ে নিজেদের বাঁচাবো বলো? আহা, এতটা ভেঙে পড়লে চলে নাকি? এই বন্যায় গ্রামের বাকিরা যেভাবে থাকবে, আমরাও সবার সাথে কষ্ট করে সেভাবেই থাকবো। আমাদের বাড়িটা যে একদম নিচু আর ঢালু জায়গায়, ওভাবে থাকলে আমরাই সবার আগে ডুবে মরবো। তার চেয়ে চলো আর দেরি না করে এখনই দাদার ওই বাঁশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। কিন্তু তারা কি আশ্রয় দেবে আমাদের? আমার আর তোমার কুবুদ্ধির জোরে আশ্রয় না দিয়ে কোথায় যাবে বলো? ব্যাগপত্র গুছিয়ে নাও জলদি, কাল সকালেই বের হব।
কই গো, বাজারে থলেটা দাও, সকাল সকাল কিছু বাজার করে আনি। আনছি গো আনছি। দুদিন যা ঝড় হলো, আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আর হলেও আবার নতুন করে তৈরি করব। ও দাদা, ও বৌদি, আমাদের নিচু ঘর বাড়ি সব বন্যায় ভেসে গেছে গো। আমরা এখন ঘর ছাড়া, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও। আরে মিনু, যোগু, তোদের কাপড় দেখে এখনো ভেজা। মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়। তোমরা হাত মুখ মুছে নাও। আমাদের এই খালের ওপরের ঘরটা ছোট হলেও আমরা সবাই মিলেমিশে কষ্ট করে ঠিকই কাটিয়ে দিতে পারবো। বাহ, এই ঘরটা খালের উপরে হলেও বেশ উঁচুতে আর নিরাপদ আছে দেখছি। বন্যার জল তো এখানে ছোঁয়াও পাবি না, জায়গাটা বেশ খাসা। হ্যাঁ বৌদি, আমাদের নিজেদের বলতে তো আর কোনো বাড়ি ঘর রইলো না। তাই আমরা পাকাপাকি ভাবেই তোমাদের এই বাড়িতে থাকার জন্য চলে এলাম। এই ঠিকই বলেছে তোমার বোন কানাইদা, এই বন্যায় আমাদের সব শেষ। তাই এখন থেকে আমরা তোমাদের সাথেই এই বাড়িতে স্থায়ীভাবে থাকবো। মা, শুনে যাও। ওদের তো থাকতে দিলে ভালো কথা মনে করে, কিন্তু ওদের মনে আবার কুবুদ্ধি নেই তো? চুপ কর মা, ওরা তোর পিসি আর পিসে মশাই বিপদে পড়ে এসেছে। আমাদের নিজেদের যতই কষ্ট হোক, ওদের তো আর তাড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক গল্পের মোড় কোথায় গিয়ে ঘোরে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। যোগু আর মিনু আস্তে আস্তে তাদের আসল রূপ বের করতে শুরু করে। কানাই এসব কিছুই আজ করতে পারে না। ও কানাইদা, এই যে এদিকে এসো, টাটকা রুই আছে, কম দামে দিয়ে দেব। তা টাটকা হবে তো? তোমরা তো আবার দুদিন আগের মাছও বিক্রি করতে নিয়ে আসো। কি যে বলো কানাইদা, বানের জলে ধরা এগুলো একদম টাটকা। এই নাও, থলেতে ভরে দিচ্ছি। এই নাও মাছের দাম, আসি গো। ও বৌদি, সকাল থেকে বসে আছি, এখনো এক কাপ চাও জুটলো না। নাকি তোমরা আমাদের না খাইয়ে মারার পরিকল্পনা করেছো? এই মেয়ে, এই সারাদিন শুধু টোটো করে ঘুরিস কেন? যা, রান্নাঘরে গিয়ে তোর মায়ের সাথে বাসনগুলো মেজে খাবার সাজিয়ে নিয়ে আয়। ছি মিনু, আমাদের এখানে উঠলে দুদিনও হলো না, এমন ব্যবহার করতে শুরু করেছো। তোমরা পেয়েছোটা কি? হ্যাঁ, আমাদের ঘরে থেকে আমাদের সাথে এমন করছো? বলেছিলাম না মা, ওরা কখনো শোধরানোর নয়। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? মালামা, কি হয়েছে রে? দাদা গো, তোমার মেয়ে মালা আর কবিতা বৌদি আমাদের এখান থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে। আজ হাতে ঝাঁটাও তুলেছে। বিশ্বাস না হয় দেখো, আমার স্বামী না থাকলে অনেক মারতো। ছি কবিতা, বন্যায় ঘরহীন একটা মানুষের সাথে এমন আচরণ করতে পারলে? আমি কখনো ভাবতেও পারিনি তুমি এমন হয়ে যাবে। আর মালা, তুইও। এইসব তুমি কি বলছো? ওরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। তুমি চলে যাবার পর মালার উপর আর আমার উপর অনেক অত্যাচার করে ওরা। এই ঘর দখল করতে চায়। তুমি এত বড় কথা বলতে পারলে বৌদি? মিনু, চলো এখান থেকে আমরা আজই চলে যাই। নদীর পাড়ে গিয়ে থাকবো, তবু এখানে না। তোরা কোথাও যাবি না, আমি তোদের আশ্রয় দিয়েছি। যদি এরকম কাজ দ্বিতীয়বার হয়, আমি আর সহ্য করব না। মা বাবা সত্যি কিছু না জেনে ওদের বিশ্বাস করে ফেললো, আমাকে বিশ্বাসও করলো না। কাঁদিস না মা, খুব বেশি বিশ্বাস করে তো ওর সৎ বোনকে, তাই তাদের আসল রূপ দেখতে পায়নি।
হে সৃষ্টিকর্তা, আমার বাবাকে ওদের আসল রূপ দেখিয়ে দাও। এই বাঁশের ঘরটা যেন কেউ দখল করতে না পারে। মালা